চলো মাই ডিয়ার স্টুডেন্টরা, ঢাকা বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীলটার সলিউশন করব। দেখো ক নাম্বারে কি বলছে। ক নাম্বারে বলছে বিক্রিয়া হার কাকে বলে। দেখো বিক্রিয়া হারের সংজ্ঞাটা দেখো, একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। সাপোজ মনে করো হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এই দুটো বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলো তো? পানি। তাহলে এইগুলোর নাম বাম পাশে যা থাকে তার নাম বিক্রিয়ক, ডান পাশে যা থাকে তার নাম হলো উৎপাদ। তাহলে একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক এই উৎপাদে পরিণত হয় তাকেই বলা হয় বিক্রিয়ার হার। আরেকটি ইনফরমেশন একটু মাথায় রাখবা, তা হলো এই তোমার বিক্রিয়া হারের একক কি। এই এককটা অনেক সময় এমসিকিউ এ দিয়ে দেয়, এটা লিখে রাখো, মোল পার লিটার পার সেকেন্ড। এখন চলো দেখি আমাদের খ নাম্বারে কি বলছে। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এটার ব্যাখ্যা আমরা এখন করব। চলো এখন চলো এই খ নাম্বার প্রশ্নটা আমরা বুঝে ফেলি। কি বলছে খ নাম্বারে দেখো, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। ফার্স্টে তোমার এই সংজ্ঞা দুটো একটু বুঝতে হবে। দেখো প্রথমে ক্ষারকের সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞায় কি বলা আছে, সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে থাকে ক্ষারক বলে। তার মানেটা হলো ধাতু বা ধাতুর মতো একটা যৌগমূলক থাকতে হবে যার অক্সাইড এবং হাইড্রোক্সাইড যদি পানির সাথে তোমার এসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে তাহলে তাকে ক্ষারক বলবো। আচ্ছা এই বিষয়টা বুঝলাম। এখন আসো আমরা এই ক্ষারে চলে যাই। ক্ষারে কি বলছে দেখো, ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে। কোন যৌগের ক্ষার হবার জন্য দুটা শর্তের কথা এখানে বলা আছে। এখন আসো এই দুটা সংজ্ঞার যে মূল পয়েন্টটা সেই জায়গায় আমরা একটু ফোকাস করি। দেখো মূল পয়েন্টটা হচ্ছে এখানে অক্সাইড এবং হাইড্রোক্সাইড। তাহলে ক্ষারকের সঙ্গে কি বলছে, অক্সাইডও হতে হবে এবং হাইড্রোক্সাইডও হতে হবে ক্ষারক হওয়ার জন্য। সেই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই তিনটাই কিন্তু ক্ষারক। কেন তিনটাই ক্ষারক দেখো, এই যৌগটা হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড। দেখো ওএইচ আছে যা তোমার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। এটাও একটা ধাতু, এটা ধাতুর হাইড্রোক্সাইড, এটাও ক্ষারক। এটা হলো ক্যালসিয়াম অক্সাইড, এটা হলো ধাতুর অক্সাইড। তিনটাই হলো ক্ষারক। তিনটাই কি বলো, ক্ষারক ওই সংজ্ঞা অনুযায়ী। এখন আসো এই তিনটাই কি ক্ষার কিনে এটা টেস্ট করব। দেখো ক্ষারের যে মূল পয়েন্টটা সেটা কি বলছে দেখো, এখানে যে কথাটা বলা আছে তা হলো দেখো হাইড্রোক্সাইড যৌগ। হাইড্রোক্সাইড যৌগ আরেকটা শর্ত দেওয়া আছে, সেটা দেখো আরেকটা যে শর্ত, সেই শর্তটা হলো দেখো পানিতে দ্রবণীয়। কোথায় দ্রবণীয় বলো, পানিতে দ্রবণীয় হতে হবে। তাহলে বলো এই ক্ষার হওয়ার জন্য আমাদের শর্ত কয়টা বলো তো? ক্ষার হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। একটা হাইড্রোক্সাইড যৌগ হতে হবে এবং তা পানিতে দ্রবীভূত হতে হবে। দেখো এই দুটার মধ্যেই দেখো হাইড্রোক্সাইড আছে। এই দুটার মধ্যে কি বলো, দুটার মধ্যেই হাইড্রোক্সাইড আছে। তা দুটার মধ্যে যেহেতু হাইড্রোক্সাইড আছে এর জন্য এই দুটাই কি ক্ষার কিনে এটা আমরা পরীক্ষা করব। দেখো এটার মধ্যে হাইড্রোক্সাইড মূলক থাকলেও এটা পানিতে দ্রবীভূত হয় না, 2 নাম্বার শর্ত ফিল আপ করে না। 1 নাম্বারটা ফিল আপ করলেও 2 নাম্বারটা ফিল আপ করে না। এর জন্য ফেরাস হাইড্রোক্সাইড তোমার শুধুমাত্র ক্ষারক, ক্ষার নয়। কি নয়? ক্ষার নয়, ক্ষার নয়। দেখো এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তোমার হাইড্রোক্সাইড আছে বিদ্যমান এবং এটা পানিতেও দ্রবীভূত হয়, এর জন্য এটা ক্ষার। এটা কি বলো, ক্ষার। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারও এবং ক্ষারক দুইটাই, বাট ফেরাস হাইড্রোক্সাইডটা শুধুমাত্র ক্ষারক, ক্ষার নয়। এখন আসো ক্যালসিয়াম অক্সাইড পরীক্ষা করার কোনো দরকার নাই। কেন বলছে? কারণ যৌগটা হতে হবে হাইড্রোক্সাইড। ক্যালসিয়ামের মধ্যে কি হাইড্রোক্সাইড মূলক আছে, ওএইচ মূলক আছে? যেহেতু ওএইচ মূলক নাই ক্যালসিয়ামের মধ্যে, এর জন্য এটা পরীক্ষার কোনো প্রশ্নই ওঠে না, মানে দ্বিতীয় পরীক্ষা করার কোনো দরকারই হয় না। প্রথম রাউন্ডেই বোঝা যায় এটা ক্ষার নয়। কেন? কারণ এটার মধ্যে ওএইচ নাই। ক্ষার থাকতে হলে অবশ্যই ওএইচ থাকতে হবে, যা ক্যালসিয়ামের মধ্যে নাই। সুতরাং আমরা এই তিনটা যে পরীক্ষা করলাম, এই তিনটা পরীক্ষা থেকে বলছে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, সেটা হলো এই শুধুমাত্র এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা ক্ষার এবং ক্ষারক দুইটাই, বাট এই ফেরাস হাইড্রোক্সাইড শুধু ক্ষারক, ক্ষার নয়। ক্যালসিয়াম অক্সাইড শুধু ক্ষারক, ক্ষার নয়। দেখো এই আলোচনা থেকে আমরা কি বলতে পারি বলো, সকল ক্ষারই মানে সকল ক্ষারই ক্ষারক, বাট সকল ক্ষারক কিন্তু ক্ষার নয়। এবার চলো আমরা গ নাম্বারে চলে যাই। দেখো এই ঘ নাম্বারে কি বলছে, উৎপন্ন যৌগে এসের জারণ সংখ্যা নির্ণয় করো। দেখো এটা হলো আয়রন, এটা হলো এক্স যৌগ,
এটা নাকি কপার সালফেট বিক্রিয়া করে উৎপন্ন করছে তোমার ফেরাত সালফেট প্লাস হলো ওয়াই যৌগ। এখন এই যে এখানে যে উৎপাদের মধ্যে এস আছে তাই বলছে উৎপন্ন যৌগে এস, এই দেখো উৎপন্ন যৌগটা হলো ফেরাত সালফেট, এটার সালফারের জারণ সংখ্যাটা আমাদের বের করতে বলছে। তো জারণ সংখ্যা কিভাবে বের করতে হয়, তুমি ফার্স্টে যে কাজটা করবা, যার জারণ সংখ্যা বের করতে হচ্ছে তার জারণ সংখ্যাটা এক্স ধরে নিবা, তাহলে সালফারের জারণ সংখ্যা কত বলো এক্স। আয়রনের জারণ সংখ্যাটা দেখো, আয়রনের জারণ সংখ্যাটা হলো +2, কি বলো +2, আর অক্সিজেনের জারণ সংখ্যা হলো -2, কি টু বলো -2। শর্ত মতে আমরা কি লিখতে পারি, দেখো শর্ত মতে টোটাল যে যৌগ ফেরাত সালফেট, এই ফেরাত সালফেটের জারণ সংখ্যা কিন্তু সম্মিলিতভাবে 0। এখন এর জন্য আমরা লক্ষ্য করো, প্রথমে আমরা আয়রনের জারণ সংখ্যাটা লিখে ফেলি। দেখো আয়রনের জারণ সংখ্যা কত ধরছো +2, এরপর প্লাস দেও প্লাস, দেখো এখানে আমাদের সালফারের জারণ সংখ্যা আমাদের x ধরা হয়েছে প্লাস, অক্সিজেনের জারণ সংখ্যা কত বলো -2, দেখো নিচে আছে 4 এর জন্য, এই যে দেখো 4 এর জন্য গুণফল 4, আর সম্মিলিতভাবে টোটাল জারণ সংখ্যা হবে 0। তাহলে বা কি হয় বলো +2 + x -4 দুগুণে কত বলো 8 সমান কি বলো 0। তা দেখো x -6 সমান কি বলা হয় 0, কারণ -8 থেকে +2 চলে গেলে থাকে হলো -6, তাহলে x সমান কি বলো +6। তাহলে এটাই হচ্ছে নির্ণয় এই সালফারের জারণ সংখ্যা হলো +6, এইটুকু লিখে দিলেই হয়ে যাবে। এখন চলো দেখি ঘন বাড়ি কি বলছে। দেখো এক্স ধাতুর তৈরি পদার্থের উপর ওয়াই ধাতুর প্রলেপ দেওয়া সম্ভব কি, চিত্র সহ ব্যাখ্যা করো। ফার্স্টে তোমার এক্স ধাতু আর ওয়াই ধাতু তো চিনতে হবে নাকি বলো, তারপরে সে সৃজনশীল করবার নাকি বলো। দেখো এই যে আয়রনটা আছে এটা হলো এক্স ধাতু, এটা কি বলো এক্স, এটা উদ্দীপক অনুযায়ী। আর ওয়াইটা কিভাবে বের করতে হয়, দেখো আয়রনটা যখন কপার সালফেটের সাথে বিক্রিয়া ঘটাবা তখন এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, আয়রনটা কি করবে টুপ করে যে কপারটাকে সরাই দিব, কেন, কারণ আয়রনটা হলো বেশি সক্রিয় আর কপারটা হলো কম সক্রিয়, এর জন্য এই কপারকে আয়রন কি করবে সরিয়ে দিবে। বিষয়টা এরকম করে বুঝতে পারো, মনে করো তুমি জাস্ট একটা পেপার পড়তেছো বৈশা বৈশা চেয়ারের মধ্যে, রোদের মধ্যে বৈশা বৈশা শীতের দিনে, তোমার দাদা ঈশা দাঁড়াই রয়েছে তোমার পাশে, তখন তুমি সঙ্গত কারণে কি করবা, তুমি সেটটা সাইডা দিয়া তুমি কিন্তু উঠা পড়বা, কেন, কারণ দাদার জন্য তোমার একটা রেসপেক্ট আছে না, সম্মান আছে না, মানে তোমার দাদাটা হলো বেশি সক্রিয় আর তুমি ছিল কম সক্রিয়, এর জন্য তুমি ওইটা তাকে সাইডা দিবা, এটার নামে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আয়রন হলো দাদু মানে দাদা, আর এটা তুমি তোমার টুপ করে সরাই দিয়ে তোমার জায়গায় দখল করবো। তাহলে বলো হচ্ছে ওয়াই যৌগটা কি, ওয়াই যৌগটা হলো কপার। তাহলে এখন আসো, মূলত আমাদের এই আয়রনের উপর আমাদের কপারের প্রলেপ দিতে হবে, এটা চিত্র সহ আমাদের ব্যাখ্যা করতে হবে। এর জন্য দেখো আমরা যখনই কোনো কিছুর প্রলেপ দিতে যাব, মানে ইলেকট্রোপ্লেটিং করতে যাব, যে ধাতুর প্রলেপ দিতে চাও, দেখো এখানে আমাদের কপারের প্রলেপ দিতে হবে, এর জন্য অ্যানোড ধরতে হবে তোমার এই কপারকে, কপারকে কি ধরতে হবে বলো অ্যানোড। আর এই কপারেরই একটা লবণ নিতে হবে দ্রবণের মধ্যে, তাহলে দ্রবণের মধ্যে কি সালফেট লবণ নিবা, কপার সালফেট লবণ নিবা। আর এটা যখন তুমি আর বিয়োজিত হবে তখন সাধারণত এটা দুইটা আয়ন থাকবে, কপার 2+ আর সালফেট 2-। এখন আসো অ্যানোডটা হবে পজিটিভ চার্জ, অ্যানোডটা কি হবে বলো পজিটিভ চার্জ, মাথায় রাখবা অ্যানোড হবে পজিটিভ চার্জ আর ক্যাথোড হবে নেগেটিভ চার্জ। আর ক্যাথোড হিসেবে তোমাকে ব্যবহার করতে হবে আয়রন, বলছে কেন, কারণ তোমার আয়রন ধাতুর উপরই তো তোমার কপার ধাতুর প্রলেপ দিতে হবে, যার উপর প্রলেপ দেবা তাকে ধরতে হয় ক্যাথোড, আর যার প্রলেপ দিবা তাকে ধরতে হয় অ্যানোড। এখন তুমি যদি এখান থেকে বিদ্যুৎ দাও, এই যে কোষ এটা হলো ব্যাটারি, ব্যাটারির মাধ্যমে তুমি যদি বিদ্যুৎ দাও তাহলে কি হয়, কি ঘটনাগুলো ঘটে সেটা আমরা একটু দেখি। তুমি যখন এই ব্যাটারির মাধ্যমে এখানে বিদ্যুৎ দিবা তখন এই কপার সালফেটটা ভেঙে যাবে, কপার সালফেট ভেঙে কি তৈরি করবে বলো কপার 2+ প্লাস উৎপন্ন করবে হলো সালফেট 2-। যখন এই ব্যাটারির মাধ্যমে এই কোষের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করবা তখন এই কপার সালফেট দুটো অংশে বিভক্ত হয়ে যাবে, একটা হলো কপার 2+ আর একটা হলো সালফেট 2-। এখন বিদ্যুৎ প্রবাহিত করলে কি হয়, দেখো যে অ্যানোডটা যে আছে, যে অ্যানোডে যে কপারের যে দণ্ডটা আছে, বিদ্যুৎ প্রবাহের ফলে এই যে অ্যানোড দণ্ডে যে কপারগুলো আছে সেইগুলা কি করবে, এই কপারগুলা দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, কয়টা বলো দুটো ত্যাগ করে কপার 2+ আয়নে পরিণত হবে। তো কপার 2+ আয়নে পরিণত হলে সে আর এই দণ্ডে থাকতে পারবে না, সে দণ্ড থেকে চলে আসবে হলো তোমার এই দ্রবণে চলে আসবে, কোথায় চলে আসবে বলো দ্রবণে চলে আসবে। তাহলে যেহেতু সেই ইলেকট্রন ত্যাগ করছে এর জন্য এটা একটা জারণ বিক্রিয়া, কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। তাহলে আমরা বলতে পারি অ্যানোডে কি বিক্রিয়া ঘটে বলো জারণ বিক্রিয়া ঘটে। এখন আসো ক্যাথোডে কি হয়, দেখো ক্যাথোডটা কিন্তু নেগেটিভ চার্জযুক্ত, আয়রনটা কি বলো নেগেটিভ চার্জযুক্ত। এর ফলে কি হবে, দ্রবণের মধ্যে যে কপার 2+ আগের দিকে ছিল সে টুপ করে এটার উপর জমা হয়ে যাবে,
কিভাবে জমা হবে? জাস্ট কপার 2+ কি করবে বলো, এই দণ্ডের কাছে গিয়ে জাস্ট দুটো ইলেকট্রন সে খেয়ে ফেলবে। খাওয়ার পরে কি রূপান্তরিত হবে? কপার ধাতুতে রূপান্তরিত হবে। তাহলে ধীরে ধীরে এটার উপরে যে কপারের প্রলেপ জমা হবে। কার প্রলেপ জমা হবে বলো? এই যে এখান থেকে যে কপারটা আসলো ওইটার একটা প্রলেপ জমা হবে আয়রনের উপরে। এভাবে আমরা আয়রনের উপরে কপারের মাধ্যমে কি দিতে পারি বলো? প্রলেপ দিতে পারি। এখন চলো একটু ফিনিশিং দিয়ে দেই। তো প্রথমে তোমরা জাস্ট একটা পাত্র নিবা, পাত্র নেওয়ার পর যে ধাতুর প্রলেপ দিতে বলবে, যেমন কপারের প্রলেপ দিতে বলছে এখানে, এর জন্য ওই ধাতুটা অ্যানোড হিসাবে ব্যবহার করবা এবং ওই ধাতুর একটা লবণ নিবা। আর যার উপর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করবা। এরপর বিদ্যুৎ দিয়ে দিবা, বিদ্যুৎ দিয়ে দিলে জাস্ট অ্যানোডে কি করবে বলো? জারণ বিক্রিয়া ঘটবে। এই ক্ষেত্রে দেখো কপার 2 ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ পরিণত হয়েছে। আর তোমার ক্যাথোডে কি হবে? এই যে দ্রবণে যে কপার 2+ ছিল সে এখান থেকে 2 ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে এবং এই দণ্ডের উপরে জমা হতে থাকবে। এভাবেই সাধারণত ইলেকট্রোপ্লেটিং করা হয়, মানে একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া হয়। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা।